আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন, এমনকি তোমাদের জন্য রোড টু মিশন আন্ডার সাজেশন, সাইকো সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস খুব সুন্দর করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা ব্যবহার করেছি প্রচুর পরিমাণে কিউআর কোড। যখনই কোনো প্রশ্নের সমস্যায় পড়বে তখনই কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে এবং কিউআর কোডটা স্ক্যান করলে আমরা টিচাররা হাজির হয়ে যাব তোমার সেই প্রশ্নের সহজ সমাধান দিতে। তাহলে যারা এখনও ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ তোমরা সকলেই জানো ইজি বায়োলজি বই মানেই তোমাদের বইয়ের সাথে শিক্ষক ফ্রি। আচ্ছা, আজকে আমরা অধ্যায় 11 অর্থাৎ জীবের প্রয়োজনন, এটার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের পড়াটা শুরু করে ফেলি। তো বেসিক কনসেপ্টে আমরা প্রথমে দেখব একটা ফ্লো চার্ট। যেহেতু তোমাদের জন্য এই অধ্যায়টাতে আংশিক চ্যাপ্টার রাখা হয়েছে, অর্থাৎ এই অধ্যায় যেটা জীবের প্রয়োজনন সেটা এসএসসি 26 সালের স্টুডেন্টদের জন্য আংশিক রাখা হয়েছে, উদ্ভিদের প্রজননটা শুধু রাখা হয়েছে। এই কারণে আমরা এখানে শুধুমাত্র উদ্ভিদের প্রজনন নিয়ে একটা ফ্লোচার্ট রেডি করেছি। তোমাদের বইতে যে উদ্ভিদের প্রজনন সম্পর্কিত যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এক নজরে দেখার জন্য এই ফ্লোচার্টটা অনেক বেশি উপযোগী। দেখো, উদ্ভিদের প্রজনন এখানে আমরা দুই ধরনের অংশ মাথায় রাখবো। একটা হচ্ছে উদ্ভিদের কোন কোন অঙ্গ রয়েছে, মানে কোন কোন অঙ্গ বলতে উদ্ভিদের যে প্রধান প্রজনন অঙ্গ ফুল, এই ফুলের কি কি অঙ্গ রয়েছে সেটা আমরা ফার্স্টে জানবো। এরপর উদ্ভিদের প্রজনন কিভাবে হচ্ছে বা ধাপগুলো কিভাবে হচ্ছে সেটা আমরা এই ফ্লোচার্টে উল্লেখ করেছি। যদি ফুলের কথা বলি তাহলে ফুলের 5টা অংশ রয়েছে। আদর্শ ফুলে এই 5টা অংশের মধ্যে প্রথমে হয়েছে পুষ্পাক্ষ, তারপরে বৃতি, তারপরে দলমণ্ডল যেটাকে আমরা পাপড়ি বলে থাকি, এরপরে পুংস্তবক, এরপরে হচ্ছে স্ত্রীস্তবক। যে ফুলে 5টা অংশই থাকবে সেই ফুলটাকে আমরা আদর্শ ফুল বলে থাকি। এখন আসি প্রজননের ক্ষেত্রে। প্রজননের এখানে ধাপ যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে পরাগায়ন, ঠিক আছে, একটা হচ্ছে পরাগায়ন আর একটা হচ্ছে নিষেক। তো পরাগায়নের ক্ষেত্রে পরাগায়নের অনেকগুলো মাধ্যম রয়েছে। কি কি? পতঙ্গ একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, প্রাণী বলতে হচ্ছে এখানে পাখি, বাদুড়, তারপরে হচ্ছে মানুষ, শামুক, এদেরকে বোঝানো হয়। তাহলে এরা হচ্ছে এক একটা মাধ্যম, এদের মাধ্যমে কিন্তু পরাগায়ন সংঘটিত হচ্ছে। আবার প্রকারভেদ যদি আমি দেখি তাহলে পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এখন দেখি এই যে উদ্ভিদের যে প্রজনন, প্রজননটা কয়টা ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথমত উদ্ভিদের ক্ষেত্রে ফুলের পরাগায়ন হবে। এর আগে হচ্ছে কি পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট আগে থেকেই তৈরি হবে। তো পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটে যখন মিলন হবে তখন হচ্ছে এদের নিষেক হবে এবং এখান থেকে নতুন স্পোরোফাইট গঠন করবে। তারপরে এখান থেকে ফল এবং বীজের উৎপত্তি হবে এবং ফল ও বীজ থেকে কিন্তু পরবর্তীতে একটা চারাগাছ, ওই চারাগাছ থেকে একটা বড় উদ্ভিদ তৈরি হবে। তাহলে আমরা এই ফ্লোচার্টে আমাদের যে টপিকটা আছে মানে উদ্ভিদের প্রজনন, এটা খুব ভালোভাবে একটা ওভারভিউ করে ফেললাম। এরপরে আসো, এই অধ্যায়ে প্রচুর পরিমাণে সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞাগুলো জ্ঞানমূলক বা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে উদাহরণগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ উদাহরণ থেকে এমসিকিউতে অবশ্যই প্রশ্ন আসে। তাহলে আমরা এখন গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ জানবো এবং এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ একসাথে তোমাদের করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো যাতে একসাথে পড়তে পারো। দেখা যায় এক এক জায়গায় এক একটা সংজ্ঞা, সেটা চাইতে একসাথে যে সংজ্ঞাগুলো রেখে দিয়েছি এটা তোমাদের পড়াটা আরও ভালো হবে। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে এখন আলোচনা করি। প্রথমে দেখো বলেছে সহবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ কারা? উন্নত উদ্ভিদে যখন দুই ধরনের জননকোষ মানে পুংজননকোষ এবং স্ত্রী জননকোষ যখন একই দেহে তৈরি হয় তখন তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। আর যদি দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়, অর্থাৎ পুংজননকোষ একটা উদ্ভিদ দেহে, স্ত্রী জননকোষ আরেকটা উদ্ভিদ দেহে, তখন তাকে বলা হয় ভিন্নবাসী উদ্ভিদ। সম্পূর্ণ ফুল কারা? একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ফুলে 5টা অংশই থাকে তাকে আমরা আদর্শ ফুল বলি। সাধারণত এই আদর্শ ফুলই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল হচ্ছে সেই ধরনের ফুল যাদের এই 5টা স্তবকই থাকে, অর্থাৎ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টি স্তবক থাকলে তাকে আমরা সম্পূর্ণ ফুল বলি। এবং সংজ্ঞাটা আমাদের মুখস্থ থাকবে। কেন মুখস্থ থাকবে? জবা, ধুতুরা এগুলো দিয়ে প্রশ্ন অবশ্যই আসে। জবা, ধুতুরা, জবার রং হচ্ছে কি লাল, তার ধুতুরা রং হচ্ছে কি নীল। জবা, ধুতুরা এই দুটা ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলে থাকি।
এরপরে দেখো অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল কাকে বলে? যখন এই 5টি স্তবকের মধ্যে একটা অনুপস্থিত থাকে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। তো অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে দেখা যায় যে স্তবকটা অনুপস্থিত থাকে সেটা হয় স্ত্রী স্তবক, না হলে সেটাকে আমরা বলি সেটা হতে পারে পুংস্তবক, অর্থাৎ পুংস্তবক বা স্ত্রী স্তবক যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তখন তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। উদাহরণ কি? লাউ, কুমড়া। আমরা এভাবে মনে রাখতে পারি কুলা, কুলা অসম্পূর্ণ, ঠিক আছে? অর্থাৎ কুলার কু দিয়ে মনে রাখবো কুমড়া, লা দিয়ে মনে রাখবো লাউ। তাহলে কুমড়া এবং লাউ এরা হচ্ছে অসম্পূর্ণ। এরপরে দেখো সবৃন্তক ফুল কাকে বলে? সবৃন্তক ফুল হচ্ছে যখন কোনো ফুলের বৃন্ত থাকে, মানে সোজা কথা যখন কোনো ফুলের একটা ডাটা থাকবে সেটাকে বলা হচ্ছে সবৃন্তক ফুল, সমানে থাকা। উদাহরণ কি? জবা, কুমড়া, ঠিক আছে? অথবা আমরা এভাবে শর্টকাটে মনে রাখতে পারি কুজ। উটের পিঠে হচ্ছে কুজ থাকে না, সেটা দিয়ে মনে রাখবো হচ্ছে কি কুজ। কুজ মানে হচ্ছে কুমড়া, জবা। অবৃন্তক ফুল, বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে, মানে যে ফুলের বৃন্ত নাই সেটাকে বলছে অবৃন্তক ফুল। উদাহরণ কি? একটা উদাহরণ হাতিসুর। হাতিসুর, হাতির আবার সুর, ঠিক আছে? আমরা জানি হাতির সুর আছে, তারপর আমরা দুটাকে একসাথে বলবো হাতিসুর, এটা অবৃন্তক ফুল, ঠিক আছে? এটা একটা উদাহরণই এবং এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ মানে যার দুটা লিঙ্গই আছে, অর্থাৎ যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকবে তাকে আমরা উভলিঙ্গ ফুল বলবো। উদাহরণ কি? জবা, ধুতুরা। একটু আগে জবা, ধুতুরা কোথায় পড়েছিলে বলো তো? সম্পূর্ণ ফুলে পড়েছিলে। তার মানে যাহাই সম্পূর্ণ ফুল তাহাই কি উভলিঙ্গ ফুল? অবশ্যই। কেন? কারণ সম্পূর্ণ ফুলে তোমার 5টা স্তবক থাকে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে পুষ্পাক্ষ থাকবে, বৃত্তি থাকবে, দলমণ্ডল থাকবে, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 5টা স্তবক থাকবে। এখন যদি কোনো ফুলে পুংস্তবক, স্ত্রীস্তবক দুটোই থাকে তখন আমরা তাকে কি বলবো? উভলিঙ্গ ফুল বলবো। তার মানে সম্পূর্ণ ফুলেও আমার দুটো স্তবক থাকছে, দুটো ইম্পর্টেন্ট যে স্তবক আছে সেটা থাকছে, আবার উভলিঙ্গ ফুলেও পুংস্তবক, স্ত্রীস্তবক দুটোই থাকছে। তাহলে আমরা এটার উদাহরণটা সেমই পাবো, অর্থাৎ জবা, ধুতুরা এটা যেমন সম্পূর্ণ ফুল ঠিক একই সাথে এরা উভলিঙ্গ ফুলও হবে। এই জন্য অনুধাবনমূলক প্রশ্ন একটা প্রায় আসে, জবাকে কি ধরনের ফুল বলা হয়, অথবা ধুতুরাকে সম্পূর্ণ ফুল এবং উভলিঙ্গ ফুল বলা হয় কেন? তো দুইটারই আমাদের ব্যাখ্যা দিতে হবে। এরপরে দেখো একলিঙ্গ ফুল। তার মানে আমরা বুঝতে পারছি যে একলিঙ্গ ফুল কারা? যাদের মধ্যে একটা মাত্র অনুপস্থিত থাকে তারাই হচ্ছে একলিঙ্গ ফুল, অর্থাৎ পুংস্তবক, স্ত্রীস্তবক এই দুটার মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকবে তখনই আমরা একলিঙ্গ ফুল বলবো। যেমন কি? যেমন হচ্ছে গিয়ে কুলা। কুলা মানে একটু আগে আমরা কুলার উদাহরণ পড়লাম না, লাউ এবং ধুতুরা, সেটাকে আমরা কিন্তু একলিঙ্গ ফুল বলবো, ঠিক আছে? এই যে কুলা, কুলা। তাহলে আমরা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি? দেখো একলিঙ্গ ফুলের মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকবে, তাই তো? আর অসম্পূর্ণ ফুলের মধ্যে বলেছে যে কোনো একটা অনুপস্থিত থাকবে, তার মানে কি? তার মধ্যে পুংস্তবক থাকতে পারে আবার নাও থাকতে পারে, স্ত্রীস্তবক থাকতে পারে আবার নাও থাকতে পারে। তার মানে অবশ্যই পুংস্তবক থাকলে স্ত্রীস্তবক থাকছে না তার মধ্যে, বা স্ত্রীস্তবক থাকলে পুংস্তবক থাকছে না। তার মানে আলটিমেটলি কিন্তু সে একই সাথে অসম্পূর্ণ ফুলও হবে, তারপরে হচ্ছে একলিঙ্গ ফুলও হবে। তাহলে আমরা সবসময় মনে রাখবো কুলা হচ্ছে অসম্পূর্ণ প্লাস একলিঙ্গ। কুলা অসম্পূর্ণ, আমরা এভাবে মনে রাখতে পারি শর্টকাটে, কুলা এক অসম্পূর্ণ। পুরাটা আমরা না পড়ে আমরা এভাবে মনে রাখবো কুলা এক অসম্পূর্ণ, ঠিক আছে? এটা আমরা সংক্ষেপে মনে রাখবো কুলা এক অসম্পূর্ণ। কুলা মানে কুমড়া, লাউ, এক মানে একলিঙ্গ, সাথে হচ্ছে সে অসম্পূর্ণ, ঠিক আছে? আর কুজের উদাহরণটা আমরা বলে দিয়েছি। কুচের উদাহরণ হচ্ছে গিয়ে তোমার সবৃন্তক ফুল হচ্ছে কুচ, মানে কুমড়া, জবা। আশা করি তোমরা ভুলবা না। আর ধুতুরা, জবা যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বা হচ্ছে উভলিঙ্গ ফুল, ঠিক আছে? এরপরে দেখো হচ্ছে ক্লিপ ফুল। ক্লিপ মানে কি? আমরা কিন্তু বাংলায় পড়েছিলাম ক্লিপ লিঙ্গ, মানে যার কোনো লিঙ্গ নেই, অর্থাৎ এখানে
যে কোনো মানে এখানে যে কোনো একটা না, দুটোই হচ্ছে যখন অনুপস্থিত থাকবে তখন তাকে আমরা ক্লীবলিঙ্গ বলবো। তাহলে ক্লীব ফুলের সংজ্ঞাটাও কি ঠিক একই রকম, পুংস্তাবক বা স্ত্রীস্তাবকের যখন দুটি অনুপস্থিত থাকে তাকে আমরা ক্লীব ফুল বলে থাকি। এরপরে আসা হচ্ছে কি পুষ্পাক্ষ। ইংলিশ নামটা অবশ্যই আমাদের জানতে হবে, যেটাকে বলা হয় থ্যালমাস, কারণ অনেক সময় জ্ঞানমূলকের জন্য প্রশ্ন আসে থ্যালমাস কাকে বলে, বা এমসিকিউতে বলে যে নিচের কোনটি হচ্ছে ফুলের যে পুংস্তাবক স্ত্রীস্তাবক এগুলোকে ধারণ করে। তো এই ধরনের প্রশ্ন দিতে পারে। ফুলের যে অক্ষের ওপরে বৃতি, দল, পুংস্তাবক এবং স্ত্রীস্তাবক এটা বিন্যাস করে রাখে বা এগুলো বিন্যাস থাকে, তখন তাকে বলা হয় পুষ্পাক্ষ। অর্থাৎ পুষ্পাক্ষ বলতে সেটাকে ধারণ করছে। ফুলের যে বাকি 4টা স্তবক রয়েছে, বাকি 4টা স্তবক বলতে পুষ্পাক্ষ ছাড়া বাকি 4টা স্তবকের নাম বৃতি, দল, পুংস্তাবক, স্ত্রীস্তাবক, যখন এগুলোকে ধারণ করে তখন এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। বৃতি কাকে বলে? বৃতির ইংলিশ নাম হচ্ছে কি ক্যালিক্স। ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বলা হয় বৃতি। কি বলা হয়? বৃতি বলা হয়, এবং এটার রং কিন্তু সবুজ হয়, অর্থাৎ বৃতি খাদ্য তৈরি করতে পারে। এরপরে দেখো বৃত্তাংশ। বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। তো বৃতি কখনো যুক্তও থাকতে পারে, বৃতি কখনো হচ্ছে আলাদাও থাকতে পারে। যদি যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্ত বৃতি, আর যদি বৃতি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় অর্থাৎ যখন আলাদা থাকে তখন তাদেরকে বলা হয় হচ্ছে কি বিযুক্ত বৃতি। দলমণ্ডল। দল মানে হচ্ছে পাপড়ি, এটাকে ইংলিশে বলা হয় করলা। করলা বলতে আবার করলার সবজির কথা বলতেছে না, কিন্তু করলা বলতে পাপড়ির কথা বলছে। বৃতির পর ভিতরের দিকে লম্বা ফানেলের মতো যে অংশটি হচ্ছে তাকে বলা হয় দলমণ্ডল। তাহলে লম্বা যে ফানেলের মতো, অর্থাৎ উদ্ভিদের যে পাপড়ি অংশটা বলি সেটা ফানেলের মতো থাকে, সেটাকে বলা হয় দলমণ্ডল। এরপরে দেখো দল বা পাপড়ি কাকে বলে? পাপড়িগুলো যদি দলমণ্ডলের প্রতিটা খণ্ডকে আমরা দল বা পাপড়ি বলে থাকবো। যুক্ত দল মানে যখন পাপড়িগুলো একসাথে থাকে তখন তাদেরকে আমরা বলি যুক্ত দল, আর যদি পাপড়িগুলো আলাদা থাকে তখন তাকে আমরা কি বলবো? বিযুক্ত দল। এরপরে দেখো হচ্ছে পুংস্তবক। এটাকে ইংলিশে কি বলে? অ্যান্ড্রোসিয়াম বলে। পুংস্তবক কি? এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। কয় নম্বর স্তবক? তৃতীয় স্তবক। এটা হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ, অর্থাৎ এটা অবশ্যই থাকা লাগবে, যার মধ্যে নাই তার মধ্যে অবশ্যই স্ত্রীস্তবক থাকবে। অত্যাবশ্যকীয় কেন বলছে? কারণ প্রজননের জন্য পুংস্তবক প্রয়োজন, এই কারণে। এখন পুংস্তবকের মধ্যে অনেকগুলো অংশ আছে। পুংস্তবকের প্রত্যেকটা অংশকে পুংকেশর বলে। কি বলা হয়? পুংস্তবকের প্রত্যেকটা অংশকে পুংকেশর বলা হয়। তাহলে অনেকগুলো পুংকেশর মিলে পুংস্তবক তৈরি করে। পুংকেশরের ইংলিশ নাম কি? স্ট্যামেন। এরপরে দেখো পুংদণ্ড, বা এটাকে আরেকটা নাম বলে পরাগদণ্ড, ইংলিশে বলা হয় ফিলামেন্ট। তাহলে পরাগদণ্ড বা পুংদণ্ড কাকে বলে? পুংকেশরের দণ্ডের মতো যে অংশ থাকে তাকে বলা হয় পুংদণ্ড বা পরাগদণ্ড। এরপরে দেখো পরাগধানী বা পরাগথলি, এটাকে ইংলিশে বলে অ্যান্থার। পরাগধানী কোথায় থাকে? পুংদণ্ডের একদম মাথায় যখন পুংকেশরের শীর্ষে থলির মতো অংশ দেখা যায় সেটাকে বলা হয় পরাগধানী, এবং পরাগধানীর ভিতরে পরাগরেণু থাকে। এরপরে দেখো হচ্ছে যোজনী। যোজনী কাকে বলে? পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। তার মানে পরাগধানী এবং পুংদণ্ড যে অংশটা সংযুক্ত হয়েছে, সংযোগ হয়ে থাকবে সেটাকে যোজনী বলা হয়। এরপরে কিছু পুংস্তবকের সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমাদের বইতেও দেওয়া আছে, এবং যেটা করবা যে খুব সুন্দর করে আন্ডারলাইন করবা, কারণ এখান থেকে ইংলিশ নামটাও শিখতে হবে, এখান থেকে এটার সংজ্ঞাটা জানতে হবে, প্লাস এটা ছবিটা শিখতে হবে, ছবির সাথে উদাহরণটাও শিখতে হবে। কারণ পরীক্ষায় ছবি দিয়ে তোমার প্রশ্ন দিতে পারে, বলো তো এটাকে কোন পুংস্তবক বলা হয়, বা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটার উদাহরণ কোনটা, কোন ফুল এটার উদাহরণ হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। তাহলে প্রথমে দেখো একগুচ্ছ পুংস্তবক, এটাকে মোনাডেলফাস বলা হয়। মনা, এটা দিয়ে আমরা মনে রাখবো, মনো থেকে আসছে মনা, তাহলে মনো মানে কি? এক, বা হচ্ছে সিঙ্গেল। তাহলে মনা দিয়ে আসলে আমরা বুঝবো এক, তাহলে মোনাডেলফাস এটা তার মানে বুঝাচ্ছে পরাগদণ্ড এক গুচ্ছে থাকবে। কয়েক গুচ্ছে থাকবে? এক গুচ্ছে। মনা মানে এক, তাহলে মোনাডেলফাস বা এক গুচ্ছ পুংস্তবক মানে পরাগদণ্ডগুলো এক গুচ্ছে থাকবে। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে কি জবা। যদি জবা ফুল দেখে থাকো, অবশ্যই সবাই দেখেছো, জবা ফুলের পুংস্তবকগুলো দেখবা একসাথে রয়েছে। এরপরে দেখো দ্বিগুচ্ছ পুংস্তবক, এখানে আছে ডায়াডেলফাস। ডায়া এই শব্দটা মানে ডাই দিয়ে মনে রাখবা, ডাই মানে হচ্ছে কি দুই, তার মানে এখানে পরাগদণ্ড কয় গুচ্ছে থাকবে? দুই গুচ্ছে থাকবে, ঠিক আছে। এটাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়। উদাহরণ কি? উদাহরণ খুবই সহজ, এটার উদাহরণ হচ্ছে মটর। মটর হচ্ছে দ্বিগুচ্ছ পুংস্তবকের উদাহরণ। এরপরে দেখো বহুগুচ্ছ পুংস্তবক। বহুগুচ্ছ মানে কি? অনেকগুলো
পরাগদণ্ড যখন একসাথে বহু গুচ্ছে থাকবে তাদেরকে বলা হয় বহুগুচ্ছ পুংস্তবক। পলি শব্দটা দিয়ে মনে রাখবা বহু, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো। তো পলি বলতে আসলে বহু বোঝানো হয়। তো এই স্তবকের উদাহরণ হচ্ছে শিমুল। শিমুল ফুলের যে পুংস্তবক এটাকে আমরা বহুগুচ্ছ পুংস্তবক বলবো। এরপরে দেখো যুক্তধানী। যুক্তধানীটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যুক্তধানীকে ইংলিশে বলা হয় সিনজেনেসিয়াস। এটার সংজ্ঞাটা কি? যখন পরাগধানীগুলো একগুচ্ছে থাকে তখন তাকে যুক্তধানী বলে বা সিনজেনেসিয়াস বলে। পরাগধানী শেষে কি ধানী আছে না, তার এই জন্য ধানীগুলো যখন একগুচ্ছে থাকবে তার মানে কি সে যুক্ত অবস্থায় থাকছে, এই জন্য তার সংজ্ঞায় আমরা বলবো যুক্ত ধানী। এটার উদাহরণ তোমাদের বইতে দেওয়া নাই, সুতরাং তুমি সংজ্ঞাটা শুধু পড়বা। এরপরে দেখো দল লগ্ন পুংস্তবক। এখানে কিন্তু সংজ্ঞাটা কিন্তু এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে? এদের পরাগধানী মুক্ত অবস্থা থাকে, পরাগধানীর সাথে তোমার কোনো যুক্ত হওয়া বা মুক্ত হওয়ার মানে সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক রয়েছে? দলের সাথে সম্পর্ক রয়েছে। দল মানে পাপড়ির সাথে সম্পর্ক রয়েছে। এর যে পুংকেশরগুলো আছে, পুংকেশরগুলো যখন দলমণ্ডলের সাথে যুক্ত থাকবে মানে পাপড়ির সাথে যুক্ত থাকবে তখন আমরা সেটাকে বলবো দল লগ্ন পুংস্তবক। যেমন উদাহরণ হচ্ছে ধুতরা ফুল। ধুতরা ফুলের পাপড়ির সাথে পুংকেশরগুলো যুক্ত অবস্থায় থাকে। এরপরে দেখো হচ্ছে স্ত্রী স্তবক, গাইনোসিয়াম। গাইনোসিয়াম এটা সংজ্ঞাটা কি? স্ত্রী স্তবক একটা ফুলের সবচেয়ে ভেতরের স্তবক যা এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। গর্ভপত্রের ইংলিশ কি হবে? কার্পেল হবে। কি হবে? কার্পেল হবে। তাহলে গর্ভপত্র হচ্ছে কি কার্পেল। গর্ভপত্র যখন এক বা একাধিক থাকবে তখন সেটা নিয়ে স্ত্রী স্তবক তৈরি হবে। এরপরে দেখো হচ্ছে গর্ভাশয়, ইংলিশ কি? ওভারি। গর্ভাকেশরের নিচের ফোলা অংশটাকে বলা হয় ডিম্বাশয়। এরপরে দেখো গর্ভাশয় বা ওভারি, এটা হচ্ছে গিয়ে গর্ভকেশর নিচের যে ফোলা অংশটা থাকে তাকে গর্ভাশয় বলা হয়। আমরা যদি হচ্ছে ছবিটা দেখি মানে একটা আদর্শ ফুলের প্রস্থচ্ছেদের ছবি দেখি তাহলে দেখবা যে সেটা দেখতে এরকম লম্বা হয়ে নিচের দিকে এরকম ফোলা থাকে, ঠিক আছে? এই যে ফোলা অংশটা, যদিও ছবিটা ভালো হয়নি, আমি একবার আঁকার চেষ্টা করছি। নিচের যে এরকম ফোলা অংশটা থাকে এটাকে সাধারণত গর্ভাশয় বলা হবে। আর গর্ভদণ্ড কি? স্টাইল। মেয়েরা একটু স্টাইল করতে পছন্দ করে, তার মানে স্ত্রীস্তবকের একটা অংশ হচ্ছে গিয়ে গর্ভদণ্ড বা ইংলিশে এটাকে স্টাইল বলবো। এই লম্বা যে অংশটা থাকে এটাকে বলা হয় গর্ভদণ্ড, আর গর্ভাশয়টা হচ্ছে এইটা। এরপরে দেখো গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড কোনটা? যেটা গর্ভকেশরের সবার উপরে অংশটা তাকে বলা হয় গর্ভমুণ্ড, এটাকে স্টিগমা বলে। গর্ভমুণ্ড হচ্ছে এই যে মাথায় এরকম থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি যে কোনটা কি অংশ। আশা করি কারোর কোনো সমস্যা নাই। এরপরে দেখো যুক্ত গর্ভপত্রী কাকে বলে? এটার ইংলিশ হচ্ছে সিনকার্পাস। যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটা স্ত্রীস্তবক গঠিত হয় তখন তাকে যুক্ত গর্ভপত্রী বলা হচ্ছে। হ্যাঁ, এবং এরা যখন সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তার মানে কি যখন অনেকগুলো গর্ভপত্র একসাথে থাকবে যুক্ত অবস্থা থাকবে তখন তাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী। আর বিযুক্ত গর্ভপত্রী হচ্ছে এটা বিপরীত, অর্থাৎ যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটা স্ত্রীস্তবক তৈরি এবং পরস্পর থেকে আলাদা থাকে তাকে আমরা বলবো বিযুক্ত গর্ভপত্রী। এরপরে দেখো পুষ্পমঞ্জরি। অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটা নিয়মে সাজানো থাকে, তখন সেই ফুলগুলোকে ও ফুল সহ ওই শাখাগুলোকে বলা হচ্ছে পুষ্পমঞ্জরি, ঠিক আছে? একটা শাখায় অনেকগুলো ফুল একসাথে বিশেষ নিয়মে সাজানো থাকে। ছোটগুলো একসাথে থাকবে অথবা বড়গুলো নিচের দিকে থাকবে, ছোটগুলো মাথার দিকে থাকবে, এরকম যখন সাজানো থাকবে সেটাকে আমরা পুষ্পমঞ্জরি বলবো। মঞ্জরি দণ্ড কি? যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে বলা হয় মঞ্জরি দণ্ড। মানে যে শাখাটাতে মনে করো এটা একটা শাখা, এই শাখা এখানে একটা ফুল এখানে একটা ফুল, যেরকম করে অনেকগুলো ফুল আছে, এটা একটা ফুল এটা একটা ফুল, এরকম করে অনেকগুলো ফুল থাকবে। তো এই যে শাখাটার মধ্যে এই শাখাটাকে আমরা বলবো হচ্ছে মঞ্জরি দণ্ড। অনিয়ত পুষ্পমঞ্জরি মানে হচ্ছে যখন মঞ্জরি দণ্ডের বৃদ্ধি অসীম হচ্ছে তখন তাকে অনিয়ত পুষ্পমঞ্জরি বলা হয়। অনিয়তর স্বরেও মনে রাখবো যখন অসীম হয় তখন সেটাকে অনিয়ত পুষ্পমঞ্জরি। নিয়ত পুষ্পমঞ্জরি হচ্ছে পুষ্প উৎপাদনের ফলে যখন মঞ্জরি দণ্ডের বৃদ্ধি থেমে যায়, বৃদ্ধি আটকে যায়, একটা জায়গায় থেমে যাবে, সেটাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলবো। এরপরে দেখো প্রকৃত ফল। প্রকৃত ফল মানে যদি ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে প্রকৃত ফল বলে, মানে শুধুমাত্র গর্ভাশয়টাই ফলে পরিণত হবে, যেমন আম জাম। আর অপ্রকৃত ফল হচ্ছে গিয়ে গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হবে তখন তাকে অপ্রকৃত ফল বলবো, যেমন হচ্ছে আপেল। আপেল চালতা, আপেলের সরেয়াদি মনে রাখবা অপ্রকৃত ফল, ঠিক আছে? সরেও সরেয়া।
এটার ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হচ্ছে। এরপরে আসা হচ্ছে কি পরাগায়ন। আমরা সকলে জানি পরাগায়ন কাকে বলে। পরাগায়ন হচ্ছে যখন কোনো একটা ফুলের থেকে পরাগরেণু অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে অথবা ওই ফুলই গর্ভমুণ্ডে পতিত হবে, তখন সে প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডে তখন পরাগরেণু আসবে, তখন পরাগরেণু অর্থাৎ পুং গ্যামেটোফাইটের সাথে স্ত্রী গ্যামেটোফাইটের মিলন হবে এবং এর ফলে হচ্ছে নিষেক সম্পন্ন হয়। এরপরে তোমার দেখা যায় ফল এবং বীজ তৈরি হবে। তো পরাগায়ন হচ্ছে দুই ধরনের, একটা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এটার পার্থক্য অনেকবার পরীক্ষায় আসে, তাছাড়া এটা তুলনামূলক আলোচনা করতে বলে, সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলে। তোমরা যদি ছকটা পড়ো আশা করি তোমরা এগুলোর উত্তর খুব সুন্দর করে দিতে পারবা। স্বপরাগায়নে কি হয়, পরাগরেণুর অপচয় কম হয়। উল্টাটা ঘটে হচ্ছে পরপরাগায়নে, পরাগরেণুর অপচয়টা বেশি ঘটে। বাহকের উপর নির্ভর করতে হয় না কার, স্বপরাগায়নের, তার মানে পরপরাগায়নে অবশ্যই নির্ভর করতে হবে। পরপরাগায়নে হচ্ছে পরাগায়নের নিশ্চয়তা আছে, কারণ একই ফুলের একই গাছে হচ্ছে এই কারণে নিশ্চয়তা থাকে, কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে নিশ্চয়তা থাকে না, কারণ কোন ফুলে গিয়ে পরাগরেণু পতিত হবে, সেই ফুলের পরাগরেণু পতিত হওয়ার পর সেটাতে আসলে নিষেক হবে কিনা, কত কিছু আনসার্টেনিটি ব্যাপার থাকে, তো পরাগায়নের নিশ্চয়তা তখন থাকবে না। এরপরে দেখো নতুন উদ্ভিদের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে না, কেন, কারণ একই উদ্ভিদের একই ফুলের ক্ষেত্রে ঘটে এই কারণে। আর পরপরাগায়নের ক্ষেত্রে নতুন উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে। স্বপরাগায়নে দেখো কোন একটা প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে না, কেন, এখানে বৈচিত্র্যতা সৃষ্টি হয় এই কারণে। গাছে বৈচিত্র্যতা সৃষ্টি হয় কোথায়, শুধুমাত্র পরপরাগায়নে, ঠিক আছে, নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে, কিন্তু স্বপরাগায়নের ক্ষেত্রে জিনগত বৈচিত্র্যটা কম থাকে। নতুন বীজের অঙ্কুরোদ্গম হার কম থাকে এবং কম জীবনী শক্তি সম্পন্ন হয়, কেন, কারণ হচ্ছে স্বপরাগায়নের ক্ষেত্রে দেখা যায় যে এখানে যেহেতু যে বীজটা তৈরি হচ্ছে সেটা কোনো অন্য কোনো উদ্ভিদের থেকে আসা পরাগরেণু না, নিজের উদ্ভিদের অথবা একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, একই ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার কারণে সেখানে কোনো রকমের জীবনী শক্তিটা বেড়ে যায় না, বরং হচ্ছে কি কম জীবনী শক্তি সম্পন্ন হবে, মানে এখানে তোমার অভিযোজন ক্ষমতা বলো, বৈচিত্র্যতা বলো, এগুলো সবই কম থাকবে। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে নতুন বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি থাকে এবং অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। এরপরে একটা ছক আছে, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী, পানি পরাগী, বায়ু পরাগী এবং প্রাণী পরাগী ফুলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এইটা সাধারণত আমরা জানি যে পরাগায়ন হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন আছে। তো মাধ্যমগুলো কারা কারা, মাধ্যম হতে পারে বাতাস, মাধ্যম হতে পারে পানি, মাধ্যম হতে পারে হচ্ছে কীটপতঙ্গ বা পাখি, যে কোনো কেউ হচ্ছে মাধ্যম হতে পারে। তো বায়ু পরাগী ফুল কাকে বলে, যে ফুলটার পরাগায়ন বায়ুর মাধ্যমে হচ্ছে তাকে বায়ু পরাগী ফুল বলে। যে ফুলের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে হচ্ছে, মানে প্রজাপতি, ভ্রমর, এগুলোর মাধ্যমে হচ্ছে, তাকে হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বলে। পানি পরাগী ফুল হচ্ছে পানির মাধ্যমে যখন পরাগায়ন হয়। তারপরে প্রাণী পরাগী হচ্ছে যেটা প্রাণীদের মাধ্যমে, অর্থাৎ বাদুড়, তারপরে মানুষ, কাঠবিড়ালি, এদের মাধ্যমে যখন পরাগায়ন হয় তখন তাদেরকে বলা হচ্ছে প্রাণী পরাগী ফুল। এখন দেখা যায় এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, তাছাড়া হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে। তো এইটা সহজে মনে রাখার জন্য একটা ছক আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেখানে তুমি শর্টকাটে পড়লেই পুরো পরাগায়নের যে মাধ্যম আছে খুব সুন্দর করে মনে রাখতে পারবে, ফুলের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবে, সাথে উদাহরণটাও মনে রাখতে পারবে। তো চলো আমরা এখন ছকটা দেখে নেই। দেখো চারটা পরাগায়নের মাধ্যম এখানে রাখা হয়েছে, পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, পানি পরাগী ফুল, প্রাণী পরাগী ফুল, প্রত্যেকটা আলাদা করে বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, ফুলগুলো হচ্ছে কেমন, ফুলের বৈশিষ্ট্যগুলো প্রথমে, ফুল হচ্ছে বড়, পতঙ্গ পরাগী ফুলগুলো বড় হবে, কারণ ফুলগুলো বড় হলেই পতঙ্গরা আকৃষ্ট হবে এই কারণে। বায়ু পরাগী ফুল হালকা হবে, কেন, কারণ যেহেতু বায়ুর মাধ্যমে যাবে, বায়ুর মাধ্যমে যেহেতু ভেসে ভেসে বেড়াবে এই কারণে তারা হালকা হবে, হালকা না হলে বায়ুর মাধ্যমে ভেসে অন্য একটা জায়গায় গিয়ে বা অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হতে পারবে না। পানি পরাগী ফুল পানির মাধ্যমে যেহেতু তার পরাগায়ন হচ্ছে, তার পানির মাধ্যমে পরাগায়ন হওয়ার জন্য ফুলটাকে হালকা হতে হবে, ছোট হতে হবে। প্রাণী পরাগী ফুল, যেহেতু প্রাণীরা এর মাধ্যম, তার মানে প্রাণীদের মতো করে খুব ছোট ফুল হলে হবে না, এটা হচ্ছে গিয়ে বড়, মোটামুটি বড় সাইজের হয়, এবং যদি কোনো কারণে ছোট হয়ে থাকে তাহলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে, কিন্তু কখনোই একদম ছোট ফুল একা রয়েছে সেই ধরনের ফুলগুলো প্রাণী পরাগী হবে না।
ফুল রঙিন, অবশ্যই অবশ্যই পতঙ্গ পরাগী ফুল রঙিন হতে হবে। কেন? রঙিন ফুলের প্রতি, লাল বলো, নীল বলো, হলুদ বলো, গোলাপি বলো, এই রঙিন ফুলগুলোর প্রতি কিন্তু পতঙ্গরা আকৃষ্ট হয় এবং তারা গিয়ে পরাগণটা ঘটাতে পারে। আর বায়ু পরাগী ফুল, পানি পরাগী ফুলের ক্ষেত্রে কোনো বর্ণনা এখানে নাই। তবে প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রেও কিন্তু ফুলের রং আকর্ষণীয় হয়। কেন আকর্ষণীয় হয়? কারণ এখানে প্রাণীরা আকৃষ্ট হতে পারে খুব সহজে। যেমন শিমুল গাছ, শিমুল গাছের ফুল তোমরা সকলেই দেখেছো, লাল টকটকে হয়। তো এই ফুলটা হচ্ছে আকৃষ্ট করে, প্রাণীদেরকে আকৃষ্ট করে। ঠিক আছে, তার মানে ফুলের রং আকর্ষণীয় হতে হবে। এরপরে দেখো ফুলের বৈশিষ্ট্য কিরকম, যে মধু থাকবে কি থাকবে না। পতঙ্গ পরাগী ফুলটা অবশ্যই মধুগ্রন্থিযুক্ত হবে। কেন মধুগ্রন্থিযুক্ত হবে? কারণ হচ্ছে মধু থাকে বলেই পতঙ্গরা আকৃষ্ট হয়ে পরাগায়ন ঘটাতে পারে, বা মধুটাকে নিতে পারে। যেমন প্রজাপতি, ভ্রমর, এগুলো হচ্ছে মধু গ্রহণ করতে পারে। এই কারণে এই ফুলগুলো মধুগ্রন্থিযুক্ত হবে। বায়ু পরাগী ফুলের কখনোই মধুগ্রন্থিযুক্ত হবে না, তাদের মধ্যে কোনো সুগন্ধও থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে যেহেতু বায়ুর মাধ্যমে পরাগায়ন হচ্ছে, তার মানে তাদের ফুলগুলোও হালকা হয়, মধুগ্রন্থিবিহীন হয়, সুগন্ধ থাকে না। পানি পরাগী ফুলের ক্ষেত্রেও কোনো সুগন্ধ থাকে না, কারণ এখানে পতঙ্গ আকৃষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে ফুলের গন্ধ থাকতেও পারে, নাও পারে। এরপরে দেখো গর্ভমুণ্ড বা পরাগরেণু কেমন হবে। তোমাদের দুইটারই বর্ণনা দিয়েছে, একটা পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে, একটা বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে। পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণু অবশ্যই আঠালো হবে, গর্ভমুণ্ড আঠালো হবে এবং সুগন্ধযুক্ত হবে। কারণ পরাগরেণু আঠালো না হলে যখন প্রজাপতি বা মৌমাছি যখন ফুলের মধু নিবে, তখন তাদের পায়ে কিন্তু পরাগরেণু লেগে যাবে না, যদি আঠালো না হতো। আর যদি আঠালো হয়, তার মানে আঠালো হওয়ার কারণেই দেখা যায় খুব সহজে পরাগরেণুটা লেগে যায়, এবং যখন গর্ভমুণ্ডে পড়ে, গর্ভমুণ্ড আঠালো, তো তখন পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হওয়ার কারণে খুব সহজে তারা একসাথে বসে যেতে পারে, এবং এরা সুগন্ধযুক্ত হয় দেখে কীটপতঙ্গ আকৃষ্ট হয়। আর বায়ু পরাগীর ক্ষেত্রে গর্ভমুণ্ড আঠালো হবে এবং শাখান্বিত হবে। গর্ভমুণ্ড আঠালো হওয়ার কারণ পরাগরেণু যাতে বাতাসে ভেসে ভেসে বেড়ালেও খুব সহজে গর্ভমুণ্ডে আটকে যেতে পারে, এবং এটা দেখতে অনেকটা পালকের মতো হয়। এরপরে দেখো উদাহরণ। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সবচেয়ে সহজ, যেগুলো তুমি কালারফুল ফুল দেখবা সেগুলো হবে, যেমন হচ্ছে জবা, ধুতুরা হতে পারে, কুমড়া, সরিষা ফুল হলুদ রঙের, এটা পতঙ্গ অবশ্যই আকৃষ্ট হয়। আর বায়ু পরাগী ফুলের একটা উদাহরণ আছে তোমাদের বইতে, ধান, এবং এটা খুব ইম্পর্টেন্ট। পানি পরাগী ফুল হচ্ছে জলজ যে উদ্ভিদগুলো আছে সেগুলো পানি পরাগী ফুল, যেমন পাতা শ্যাওলা, কচুরি পানা হতে পারে, ঠিক আছে, টোপা পানা হতে পারে। প্রাণী পরাগী ফুলের উদাহরণ হচ্ছে গিয়ে কদম, শিমুল, কচু, এবং কদম, শিমুল, কচু এগুলোর ফুল কিন্তু বড় বড় হয়, মানে মোটামুটি বড় ধরনের হয়। তাহলে আমরা হচ্ছে পরাগায়নের মাধ্যম সম্পর্কে বিস্তারিত জানলাম, এবং সবটা আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর এরকম সুন্দর সুন্দর নোট পেতে আমাদের ইজি বায়োলজি বইটি অবশ্যই তোমরা সংগ্রহ করবে, কারণ ইজি বায়োলজি বইতে আমরা খুব সহজে খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি। তাছাড়া সৃজনশীল প্রশ্নগুলো আছে, কিউআর কোড দেওয়া আছে, তোমরা যখন যাবে তখনই হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে আমরা হাজির হয়ে যাব তোমাদের সেই টপিকটা বোঝানোর জন্য। আচ্ছা, এখন আসি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে। বইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো টপিক হচ্ছে পুং গ্যামেটোফাইট এবং নিশ্চয়ই গ্যামেটোফাইটের উৎপত্তি। তো পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে জাস্ট এই কয়টা পয়েন্টই মাথায় রাখলে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি দেখো কয়েকটা ধাপে সম্পন্ন হয়, এই ধাপগুলো পড়েই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো প্রথম ধাপটা হচ্ছে পরাগরেণু, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এইটা হচ্ছে বারবার আসা একটা এমসিকিউ প্রশ্ন, বা আমি যদি বলি জ্ঞানমূলক প্রশ্ন। তো পরাগরেণুকে পরাগ মাতৃকোষও বলা হয়ে থাকে, ঠিক আছে। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষকে বলা হয় পরাগরেণু বা পরাগ মাতৃকোষ। সেই ক্ষেত্রে পরাগরেণু বা পরাগ মাতৃকোষ অবশ্যই 2n হবে, অর্থাৎ ডিপ্লয়েড হবে, 2 সেট ক্রোমোজোম থাকবে। তো পরাগ মাতৃকোষে সবসময় কোন বিভাজনটা হবে, যেহেতু একটা মানে জনন মাতৃকোষ, এই কারণে এখানে মিওসিস বিভাজনটা হবে। মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা সকলে জানি একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, 4টা অপত্য পরাগ কোষ তৈরি করবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু হ্যাপ্লয়েড, তাই না, মানে n বলতে এখানে হ্যাপ্লয়েডকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে 2 সেট ক্রোমোজোম ছিল মাতৃকোষে, কিন্তু এখানে 1 সেট ক্রোমোজোম আসবে তোমার অপত্য পরাগ কোষে। তাহলে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য পরাগ কোষ সৃষ্টি হচ্ছে। এরপরে পরাগথলি যেটা থাকে, সেখানে এই পরাগ রেণুগুলো, মানে যে অপত্য পরাগ কোষগুলো তৈরি হচ্ছে, এখানে পরাগ রেণুগুলোর অঙ্কুরোদ্গম শুরু হয়। এর পরের ধাপে কি হয়, মিওসিস একবারই হবে। মিওসিসের পরে যা কিছু ঘটবে, অর্থাৎ যত কিছু কোষ বিভাজন ঘটবে, সেগুলো সব মাইটোসিস হবে, ঠিক আছে। তার মানে
পরাগরেণুর অঙ্কুরোদ্গম হওয়া শেষ হলে তারপর মাইটোসিস পদ্ধতিতে পরাগরেণুর নিউক্লিয়াস বিভাজিত হয় এবং তখন কয়টা তৈরি হয়? মাইটোসিস পদ্ধতিতে আমরা সকলে জানি একটা থেকে দুইটা কোষ তৈরি হয়, অর্থাৎ প্রতিবারই মাইটোসিস বিভাজনে দুইটা করে কোষ তৈরি হবে, মিওসিস বিভাজন আর হবে না। মিওসিস একবারই বিভাজন করবে। তাহলে সেই ক্ষেত্রে মাইটোসিস পদ্ধতিতে পরাগরেণু নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোষ তৈরি করবে। একটা হচ্ছে বড় কোষ তৈরি করবে, মানে একটা হচ্ছে কি বড় ভাই যেটাকে আমরা নালী কোষ বলবো, আর একটা হচ্ছে কি ছোট ভাই যেটা হচ্ছে কি একটা ক্ষুদ্র কোষ যেটাকে আমরা জেনারেটিভ কোষ বলে থাকি বা জনন কোষও বাংলায় বলে থাকি। তাহলে দুইটা কোষ তৈরি করছে মাইটোসিস পদ্ধতিতে, একটা হচ্ছে বড় কোষ যেটা বড় ভাই যেটার নাম হচ্ছে নালী কোষ, আর একটা হচ্ছে ক্ষুদ্র কোষ বা ছোট ভাই যেটাকে আমরা বলি জেনারেটিভ কোষ। ঠিক আছে, এরপরে এটা বিভাজন হবে। কিভাবে বিভাজন হবে? নালী কোষটার বিভাজন হচ্ছে না, নালী কোষটা বড় হয়, বড় হয়ে কি তার নাম হয়ে যায় পরাগনালী। কি নাম হয়? পরাগনালী। আর এখানে আমরা যে জনন কোষ দেখতে পাচ্ছি বা জেনারেটিভ কোষ দেখতে পাচ্ছি সেটা বিভাজিত হয়ে যায় এবং বিভাজিত হয়ে দুইটা পুং জনন কোষ তৈরি করে, অর্থাৎ দুইটা পুং গ্যামেট তৈরি করবে। তো পরাগনালীটা তো হচ্ছে গিয়ে তোমার ধীরে ধীরে গর্ভমুণ্ডের পরে মানে গর্ভধারণের মধ্য দিয়ে বড় হয় এবং বড় যখন হয় তার পরাগনালীর মধ্য দিয়ে তোমার যাবে হচ্ছে গিয়ে পুংজনকোষ, মানে এই দুইটা পুংজনকোষ সে পরাগনালীর মধ্য দিয়ে সামনের দিকে আগাবে। তাহলে এই ধাপগুলো যদি আমরা মনে রাখতে পারি পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে পরীক্ষা আসলে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবো। তোমরা চাইলে পয়েন্ট করে দিতে পারো, তবে অবশ্যই এই উৎপত্তির ব্যাখ্যাটা সবসময় চিত্রসহ হবে। সৃজনশীল প্রশ্নে তোমরা এটার অ্যান্সার দিবা চিত্রসহ, এটা যেন মাথায় থাকে, কারণ এটাতে চিত্র দিয়েই অ্যান্সারটা করতে হয়, নাম্বারটা ফুল মার্কস তখন পাওয়া যায়। এরপরে দেখো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে, এটা অনেকটা পুং গ্যামেটোফাইটের মতোই, তবে এখানে কিছুটা ভিন্নতা আছে। স্ত্রীরেণু মাতৃকোষ আকারে হয় সামান্য বড় এবং যেটা বড় হচ্ছে সেটা প্রোটোপ্লাজম ঘন হবে এবং নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় হয়, অর্থাৎ যে স্ত্রীরেণু মাতৃকোষ সেটা হচ্ছে যেটা বিভাজিত হচ্ছে সে বিভাজিত হওয়ার কারণে সেটা সামান্য বড় হবে, প্রোটোপ্লাজম তার ঘন থাকবে, নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে অন্যান্য কোষ থেকে বড় হবে। এখন এখানে মিওসিস বিভাজন হবে, অবশ্যই স্ত্রীরেণু মাতৃকোষ 2n হবে, অর্থাৎ 2 সেট ক্রোমোজোম এখানে থাকবে। আর যখন মিওসিস কোষ বিভাজন হবে তখন অবশ্যই 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, অর্থাৎ এখানে হ্যাপ্লয়েড কোষ মানে 1 সেট ক্রোমোজোম তৈরি হবে। মিওসিস বিভাজনের সব সময় 4টা কোষ তৈরি হয়, অর্থাৎ 4টা অপত্য কোষ তৈরি হবে। এখানে যে 4টা কোষ তৈরি হয় দেখা যায় এই 4টা কোষ, মনে করি যে এরকম করে 4টা কোষ তৈরি হচ্ছে, এই 4টা কোষের মধ্যে সবচাইতে নিচের কোষটা ছাড়া, অর্থাৎ এই নিচের কোষটা ছাড়া বাকি 3টা কোষ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে মজা, যে এইখানে একটাই কোষ বড় হবে, মানে একটা কোষেরই হচ্ছে বৃদ্ধি করবে, বাকি 3টা কোষ প্রথমেই নষ্ট হয়ে যায়। তো সর্বনিম্ন যে কোষ আছে সেটা বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে ভ্রূণথলিতে রূপ নেয়। কিসের রূপ নেবে? এটা হচ্ছে ভ্রূণথলিতে রূপ নেবে। এখন এই নিউক্লিয়াসটা বিভক্ত হওয়া শুরু করবে, মিওসিস একবারই বিভক্ত হবে, তার মানে এরপরে যতবার বিভক্ত হচ্ছে তখন কিসে বিভক্ত হচ্ছে, মানে কিভাবে বিভক্ত হচ্ছে? মাইটোসিসে বিভক্ত হচ্ছে। কিসে? মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হচ্ছে। তাহলে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস পরিণত হচ্ছে? 2টা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। আচ্ছা, এই নিউক্লিয়াস দুটো ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান নেয়, তার মানে এখানে যে কোষটা ছিল বা এখানে যে নিউক্লিয়াসটা ছিল সেটা 2 পাশে চলে যাবে, চলে গিয়ে কি করে এরপরে তোমার এই কোষটা বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করছে বা 2টা নিউক্লিয়াস তৈরি করছে, এটা কিন্তু 2 পাশে চলে গেছে। এখন 2 মেরুতে চলে যাওয়ার পরে এই নিউক্লিয়াসটা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা কোষ তৈরি করবে, মানে এটা বিভক্ত হয়ে আরও 2টা কোষ তৈরি করবে, এটা বিভক্ত হয়ে আরও 2টা কোষ তৈরি করবে। তাহলে টোটাল কয়টা নিউক্লিয়াস তৈরি হলো? 4টা করে নিউক্লিয়াস তৈরি হলো। এখন এইটা তো একবার গেল, আরেকবার বিভাজিত হবে, মানে এই কোষটাও আরেকবার বিভাজিত হবে, তখন কি হচ্ছে 2টা করে তৈরি করে, এই কোষটাও হচ্ছে আরেকবার বিভাজিত হয়ে 2টা করে তৈরি করবে। ঠিক আছে, তার মানে প্রতিটা কোষ 2টা করে তোমার 2বার করে হচ্ছে বিভাজন করবে, নিউক্লিয়াস বিভাজন হবে এবং বিভাজিত হয়ে প্রতিটা মেরুতে 4টা করে নিউক্লিয়াস সৃষ্টি করবে। তাহলে আমরা বুঝতে পারছি যখন প্রথমে একটা কোষ ছিল সেটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা কোষ তৈরি করে, 2টা নিউক্লিয়াস তৈরি করে, সেটা এই ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করে। এরপরে ওই নিউক্লিয়াসটা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করে, আবার ওইটা আবার বিভাজিত হচ্ছে, অর্থাৎ যে টোটাল যে নিউক্লিয়াসটা থাকে সেটা আবার বিভাজিত হয়ে 4টা করে টোটাল নিউক্লিয়াস সৃষ্টি করছে। তার মানে এখানে কয়বার বিভক্ত হচ্ছে, মানে কয়বার মাইটোসিস বিভাজন হচ্ছে?
এইখানে একবার মাইটোসিস বিভাজন হচ্ছে আর এইখানে একবার মাইটোসিস বিভাজন হচ্ছে। এটা খেয়াল করো, এখানে একবার মাইটোসিস বিভাজন হচ্ছে আর এখানে পরপর 2বার বলেছে, তার মানে হচ্ছে 3বার, টোটাল 3বার হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টা করে নিউক্লিয়াস 2 মেরুতে সৃষ্টি করে। 2 মেরু থেকে একটা করে নিউক্লিয়াস তারপরে কোথায় আসে? এই ভ্রূণথলির মাঝখানে চলে আসে এবং তখন তার গঠন দেখতে কেমন হয়? তখন তার গঠন দেখতে এরকম হবে যে 2 মেরু থেকে 2টা করে নিউক্লিয়াস চলে আসবে, এখানে থাকবে 3টা, এখানে থাকবে হচ্ছে 3টা, এখানে মাঝখানে তখন চলে আসবে। তখন কি দাঁড়াচ্ছে? এই যে মাঝখানে যখন এই নিউক্লিয়াসটা চলে আসে এটাকে আমরা তখন বলি হচ্ছে এটা 2n সংখ্যক কোষই থাকে, তবে এইটাকে আমরা তখন বলবো গৌণ নিউক্লিয়াস। কি বলবো এটাকে? গৌণ নিউক্লিয়াস বলে থাকি। আর ডিম্বক্রন্থের দিকে বলতে ডিম্বকের যে ছিদ্র থাকে, তোমাদের বইতে একটা প্রস্থচ্ছেদের ছবি আছে, সেই ডিম্বকের ছিদ্রের দিকে যে কোষটা থাকে, অর্থাৎ এখানে যে 3টা কোষ আছে, এই কোষ 3টাকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। আমি তোমাদের বইতে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। এই যে আমরা যে প্রস্থচ্ছেদের ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিম্বকের গঠন। ডিম্বকের এখানে যে ছিদ্রটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কি ডিম্বগ্রন্থ। তো ডিম্বগ্রন্থের দিকে এই যে আমরা এখানে সুন্দর একটা গঠন দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু ভ্রূণথলি বলা হয়। তো ভ্রূণথলির যে অংশটা ডিম্বগ্রন্থের দিকে মুখ করে থাকে, এখানে দেখা যায় 3টা নিউক্লিয়াস থাকে, অথবা এখানে 3টা নিউক্লিয়াস দিয়ে 3টা কোষ তৈরি হয়। এই 3টা কোষ সহ অংশকে, অর্থাৎ এই 3টাকে আমরা একত্রে বলি হচ্ছে গর্ভযন্ত্র। তার মানে এটাকে আমরা কি বলছি? এটাকে বলবো গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের মাঝখানের কোষটা সবচেয়ে বড়, এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু সবচেয়ে বড়, এটাকে বলা হয় ডিম্বাণু। ঠিক আছে, এটাকে কি বলে? ডিম্বাণু। তো এই গর্ভযন্ত্রের বিপরীত দিকে, অর্থাৎ গর্ভযন্ত্রের বিপরীত দিকে 3টা কোষ থাকে, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় প্রতিপাদক কোষ। কি বলা হয়? এটাকে প্রতিপাদক কোষ বলা হয়। আর এই প্রতিপাদক কোষের তোমার হচ্ছে গর্ভযন্ত্রের মাঝামাঝি জায়গায় যে 2টা কোষ একসাথে অবস্থান করছে এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? সেকেন্ডারি নিউক্লিয়াস বলে, এবং এটাকে বাংলায় বলে হচ্ছে কি গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং এটা হচ্ছে ডিপ্লয়েড থাকে, অর্থাৎ 2n সংখ্যক কোষ থাকে। কেন? এই যে এখানে একটা কোষ আর এখানে একটা কোষ আছে, মানে 2 সেট ক্রোমোজোম আছে। আর এখানে তো ডিম্বাণুতে 1 সেট ক্রোমোজোম, এই কোষে 1 সেট ক্রোমোজোম, এই কোষে 1 সেট ক্রোমোজোম থাকে। তার মানে এখানে শুধুমাত্র গৌণ নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম থাকবে। তো তাহলে আমরা এখানে ঠিক সেই কথাটাই বলেছি যে ডিম্বগ্রন্থের দিকের কোষ 3টা হলো গর্ভযন্ত্র এবং এর বিপরীত দিকের কোষ 3টাকে প্রতিপাদক কোষ বলে। এইটাই মূলত হচ্ছে কি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এবং প্রত্যেকটা ধাপ অনুযায়ী বিশ্লেষণ করা আছে। তোমরা চাইলে এখানে পয়েন্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এটা অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা করবা যদি পরীক্ষায় আসে, কারণ চিত্রসহ ব্যাখ্যা না করলে ফুল অ্যান্সার হবে না এবং হচ্ছে তোমাদের মার্কসটাও কাটা যাবে। তোমাদের বইতে এখানে যে ছবিটা আছে এই ছবিটা তোমরা পরীক্ষা অ্যাড করবে। স্ত্রী গ্যামেটোফাইটের জন্য যেভাবে ধাপগুলো সাজানো আছে সেভাবেই যাবে, আর পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমরা এইভাবে ছবিটা দিব। এখানে ফুলের ছবিটা এক্সট্রা দেওয়া আছে, তোমরা চাইলে ফুলের ছবিটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য উদ্ভিদের প্রজনন রিলেটেড যে পার্টটা আছে সেটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যারা এখনও বায়োলজি বই সংগ্রহ করনি, ইজি বায়োলজি বই সংগ্রহ করার জন্য অবশ্যই খুব দ্রুত তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমাদের বেসিক কনসেপ্টগুলো যাদের প্রবলেম ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।